আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো আছি তো? তো আজকে আমরা পড়বো হচ্ছে পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাস বলতে আসলে কি বোঝায়? ইনফ্লোরেসেন্স। এর মানে হচ্ছে একটা ডালের মধ্যে ফুলগুলো কিভাবে সাজানো আছে। তাই না? আমরা অনেক সময় ফুল উপহার পাই। কখনো, কখনো গাছ থেকে একটা ফুল ছিঁড়ে এনে দেয়। আবার কখনো, কখনো পুরা ফুলের ডালটা দিয়ে দেয়, তাই না? এই যে আমরা যেটাকে ডাল বলি, ফুলের ডাল বা ফুলের শাখা বায়োলজিতে দেখে আসলে কি বলে এটা আগে আমাদের জানতে হবে। তাহলে দেখো আমি আসছি পুষ্পবিন্যাসের প্রকারভেদে, তার আগে একটু বেসিক কিছু কথা বলে রাখি। এই মনে করো একটা ফুলের ডাল, এই ডাল থেকে একটা শাখা বের হয়েছে এবং এই শাখার মধ্যে মনে করো এরকম সুন্দর সুন্দর ফুল ফুটেছে, যেই প্যাটার্নেই হোক ফুটেছে। তো কথা হচ্ছে যেই শাখায় ফুল ফুটেছে সেই শাখাকে বলা হয় মঞ্জুরি। কি বলে? মঞ্জুরি বলে। আর এগুলো হচ্ছে পুষ্প বা ফুল। তাহলে দেখো আমি যদি এই জায়গা থেকে এই পয়েন্ট পর্যন্ত আসি, মাঝখানের যে শাখায় ফুল ফুটেছে সেই শাখাকে মঞ্জুরি বলা হচ্ছে। আর পুষ্প তো পুষ্পের মধ্যেই আছে, তো এই টোটাল জিনিসটাকে বলা হয় পুষ্প মঞ্জুরি। এই টোটাল জিনিসটাকে কি বলা হয়? পুষ্প মঞ্জুরি বলা হয়। পুষ্প এবং পুষ্প যেই ডালের মধ্যে আছে একসাথে বলা হচ্ছে পুষ্প মঞ্জুরি। তো এই পুষ্প মঞ্জুরিতে তোমাকে যদি পুষ্প দেয় তুমি বলবা পুষ্প মঞ্জুরি নিয়ে আসো। যদি আনতে পারে তাহলে অ্যাপ্রুভ করতে পারো, কারণ তার ভবিষ্যৎ ভালো, কারণ জিনিসটা সে ক্লিয়ারলি বোঝে। তাহলে এটা হচ্ছে পুষ্পর মঞ্জুরি, এগুলো হচ্ছে পুষ্প, একত্রে বলা হয় পুষ্প মঞ্জুরি। ওকে, এখন এই পুষ্প মঞ্জুরিতে পুষ্পগুলো কোন প্যাটার্নে সাজানো আছে সেটাকেই বলা হয় তোমার পুষ্পবিন্যাস। এই পুষ্পবিন্যাস দু রকম হতে পারে, একটা রেজিমোস আর একটা সাইমোস। তাহলে দেখো রেজিমোস কেমন হবে। এই মনে করো গাছের ডাল, ডাল থেকে একটা মঞ্জুরি বের হচ্ছে। মঞ্জুরি মানে এখানে ফুল থাকবে। যদি এমন হয় মঞ্জুরির শীর্ষে কোনো ফুল ফুটবে না, না ফুটে ডানে একটা ফুল ফুটলো, মঞ্জুরি একটু লম্বা হলো, হওয়ার পর বামে আরেকটা ফুল ফুটলো, তারপর মঞ্জুরি আরো লম্বা হলো, আরেকটা ফুল ফুটলো, আরো লম্বা হলো মঞ্জুরি, আরেকটা ফুল ফুটলো, আরো লম্বা হলো মঞ্জুরি, আরেকটা ফুল ফুটলো। ব্যাপারটা কি বুঝতে পারছি? অর্থাৎ মঞ্জুরির শীর্ষে কখনো ফুল ফুটবে না, শীর্ষে ফুল নেই, শীর্ষে পুষ্প নেই, শীর্ষে কোনো পুষ্প থাকবে না, পুষ্পগুলো থাকবে ডানে বামে ডানে বামে এভাবে থাকবে। ওকে, এবং এটাকে অনিয়ত বলা হচ্ছে কারণ হলো এই মঞ্জুরিটা আজীবন বৃদ্ধি পেতে থাকবে। আজীবন বলতে ও যতদিন বাঁচে লম্বা হতেই থাকবে, যতদিন অক্ষত থাকে মঞ্জুরিটা লম্বা হতেই থাকবে এবং ডানে বামে ফুল ফুটবে। ওকে, এবং এই মঞ্জুরিটা আস্তে আস্তে লম্বা হবে। তাহলে এখানে সবচেয়ে বড় যে ফুলটা সেটা থাকবে নিচে, আর ছোট ফুলটাই থাকবে কোথায়? উপরে, কারণ ছোট ফুলটা অনেক পরে ফুটেছে। এভাবে বৃদ্ধি পাওয়াকে বলা হয় অগ্রণ্য মুখ, অগ্রণ্য মুখ বৃদ্ধি। ঠিক আছে? হ্যাঁ, বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, অর্থাৎ নিচে হচ্ছে বড় ফুল, উপরে হচ্ছে ছোট ফুল, এবং শীর্ষে কোনো ফুল ফোটে না, এবং মঞ্জুরিটা আজীবন বৃদ্ধি পায়, তাই বলা হয় এটাকে রেজিমোস বা অনিয়ত বিন্যাস। পক্ষান্তরে আমরা যদি সাইমোস বিন্যাসে আসি কি হবে? এই মনে করো একটা গাছের ডাল বা শাখা, এখান থেকে আবার শাখা বের হচ্ছে, শাখায় কোনো ফুল ফোটে না, শাখার তো মন খারাপ, সে আরো লম্বা হচ্ছে, হতে 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 একদিন দেখা যাবে তার মধ্যে একটা ফুল ফুটে গেছে। এবং যেদিন এই শাখার শীর্ষে ফুল ফুটছে, কিন্তু দেখো এখানে কিন্তু শীর্ষে ফুল ফুটছে, শীর্ষে তোমরা গোলাপ ফুল দেখো এরকম শীর্ষে উঠে, শীর্ষে পুষ্প আছে, শীর্ষে পুষ্প থাকবে এখানে, শাখার বা মঞ্জুরির শীর্ষে পুষ্প থাকবে। এবং যেদিনই মঞ্জুরির শীর্ষে পুষ্প ফুটবে, পুষ্প আপনার জন্য প্রস্ফুটিত হয় না, পুষ্প এখানে প্রস্ফুটিত হয় মঞ্জুরির বৃদ্ধি পাওয়াকে বন্ধ করে দিতে। অর্থাৎ যেদিনই এখানে পুষ্পের মানে মঞ্জুরির মাথায় ফুল ফুটবে, এই মঞ্জুরি আর লম্বা হবে না। তাহলে তো মহাবিপদ, একটা ফুল ফুটলেই শেষ, তাই না? এটাই তো তোমরা ভাবছো যে একটা মঞ্জুরির শীর্ষে একটা ফুল ফুটবে, তার তো খেলা শেষ, কেটে ফেলে দিলেই হয় তাকে। না কিন্তু ভাইয়া, এখানে কি হবে দেখো, এই মঞ্জুরি থেকে আবার শাখা বের হবে, এরকম শাখা বের হবে, এবং এই শাখা বৃদ্ধি পেতে পেতে এই শাখার শীর্ষেও একদিন একটা ফুল ফুটবে। যখনই এই শাখার শীর্ষে ফুল ফুটবে, এই শাখা আর বৃদ্ধি পাবে না।
তো তুমি বুঝতেই পারছো পরে কি হবে, এখান থেকে আবার শাখা বের হবে, সেই শাখার শীর্ষে আবার ফুল ফুটবে, এবং ফুলগুলা শীর্ষে, শাখার শীর্ষে ফুল ফুটবে, শাখার বৃদ্ধি বন্ধ। তখন শাখা থেকে আবার উপশাখা বের হবে, উপশাখার শীর্ষে আবার ফুল ফুটবে, উপশাখার বৃদ্ধি বন্ধ। উপশাখা থেকে আবার দেখো উপশাখা বের হবে, উপশাখার শীর্ষে ফুল ফুটবে, এই উপশাখার বৃদ্ধি বন্ধ। উপশাখা থেকে উপশাখা তৈরি হবে। বুঝতে পারছো তোমার জিনিসটা? একের পর এক শাখা উপশাখা সৃষ্টি হতে থাকবে, এবং যখনই শাখার শীর্ষে ফুল ফুটবে, শাখার বৃদ্ধি বন্ধ। ওকে, তাহলে এখানে দেখো বড় ফুলটা থাকবে উপরে আর ছোট ফুল থাকবে নিচের দিকে। ঠিক আছে, জাস্ট অপোজিট। এখানে দেখো নিচের দিকে থাকবে হচ্ছে ছোট ফুল, আর রেজিমোসে উপরের দিকে থাকবে হচ্ছে ছোট ফুল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রেজিমোস বিন্যাস, এটা হচ্ছে সাইমোস বিন্যাস। সাইমোস বিন্যাস বুঝতে পেরেছি আমরা, শীর্ষে ফুল থাকে, ফুল ফোটা মাত্রই এর বৃদ্ধিটা নিয়তি দ্বারা বা ভাগ্য দ্বারা বৃদ্ধিটা রহিত হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাই বলা হয় নিয়ত ফুল। নিয়ত ফুলের এক্সাম্পলটা লিখে দিই, এটা হচ্ছে আমাদের জবা। আমরা যে পড়বো মালভেসি গোত্র, সেখানে তো জবা আছে, এই জবা হচ্ছে সাইমোস বা নিয়ত পুষ্প। রেজিমোসে আসি, এই রেজিমোসকে ভাই আবার 4 ভাগে ভাগ করা যায়। রেজিমোসকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত আসছে রেসিম, প্রথমত রেজিম, রেজিমের পরে আসছে স্পাইক, রেজিমের পরে আসছে স্পাইক, স্পাইকের পরে আসছে স্পাইকলেট, স্পাইকলেটের পরে আসছে ক্যাপিচুলাম। ঠিক আছে, রেজিমোস বিন্যাসকে 4 ভাগে ভাগ করা যায়, রেজিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিচুলাম। তো প্রথমে রেজিমের কথা বলি। রেজিম সম্পর্কে আসলে আমার কিছু বলা উচিত হবে না। কেন উচিত হবে না জানো? কারণ এই যে রেজিমস আসছে, রেজিমসের আদর্শ বিন্যাসটাকেই বলা হয় রেজিম। অর্থাৎ এখানে কি হবে দেখো, জাস্ট এই গঠনটাই এখানে থাকবে। এই মনে করো হচ্ছে ডাল, ডাল থেকে এরকম তোমার মঞ্জুরি বের হবে, এবং মঞ্জুরিতে এরকম পুষ্প থাকবে, এবং দেখো এখানে প্রতিটা পুষ্পের মধ্যে কিন্তু বোটা আছে। দেখো এটা হচ্ছে পুষ্পের বোটা, এটা হচ্ছে পুষ্পের কি ভাইয়া, বোটা। প্রতিটা পুষ্পের মধ্যে বোটা থাকবে, কি থাকবে, প্রতিটা পুষ্পে বোটা থাকবে। বোটা থাকলে সেটাকে বলা হচ্ছে রেজিম। এই রেজিমের এক্সাম্পল হচ্ছে সরিষা। হ্যাঁ, র শকে উল্টা করলে স র হয়, এভাবে মনে রাখতে পারি সরিষা। তাহলে রেজিমসের আদর্শ রেজিমসকে বলা হয় রেজিম, এবং এর এক্সাম্পল হচ্ছে সরিষা। এখানে ফুলের মধ্যে কিন্তু বোটা থাকে, শীর্ষে পুষ্প থাকে না, এবং নিচের ফুল হয় বড়, উপরের ফুল হয় ছোট। এবার আসে স্পাইকে। স্পাইক বিন্যাসে কি হচ্ছে, এখানেও মঞ্জুরি আছে, এখানে যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে ফুলের বোটা। আমরা রেজিমে বোটা পাইছিলাম, এখানে ভাই ফুলে কোনো বোটা থাকবে না। দেখো বোটা ছাড়াই ফুল, বোটা ছাড়াই ফুল ফুটতেছে, এবং শীর্ষে কিন্তু কোনো ফুল নাই। শীর্ষে ফুল না থাকলেই আসলে রেজিমোসের আন্ডারে ফেলা হয়। এখানে তাহলে খেয়াল করো কি হচ্ছে, একই জিনিস, জাস্ট এটাই বোটা নাই। বোটা না থাকলে বলা হচ্ছে স্পাইক। আর দেখো স্পাইকের ছোট ভার্সন কি বলা হয়, স্পাইকলেট। তোমাদের একটু ব্যাপারটা বুঝাই। বুক মানে কি ভাই বলো তো, কমেন্টে লেখো। বুক মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বুক? বুক মানে হচ্ছে বই। এখন বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ বুক লেট? এই লেট সাফিক্সটা যখন অ্যাড করছো তুমি, তখন এটার ক্ষুদ্র ভার্সনকে বোঝাচ্ছে। বই মানে ভাই যেরকম মোটা মোটা বই আবুল হাসান স্যারের, আর বুকলেট মানে ছোট ছোটি বই, নোট দেয় না তোমাদের 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠার বই, তাদের বলা হয় বুকলেট। যেমন প্লেট মানে হচ্ছে চক্র, প্লেটলেট মানে অনুচক্রিকা। তারপরে লেট সাফিক্সটা যুক্ত হলেই বুঝতে হবে ক্ষুদ্র ভার্সনকে বোঝানো হয়। একই রকম দেখো স্পাইক হবে সাইজে অনেক বড়, সে হ্যাঁ সেই স্পাইকের ছোট্ট ভার্সনকেই বলা হবে স্পাইকলেট। একই জিনিস, জাস্ট আকৃতি হচ্ছে ছোট, আকার হচ্ছে ছোট। ঠিক আছে, সেম স্ট্রাকচার কিন্তু ভাইয়া। এখানেও ভাইয়া শীর্ষে কোনো ফুল ফোটে না, শীর্ষে কিন্তু কোনো ফুল ফোটে না, এবং এখানেও ভাইয়া ফুলে কোনো বোটা থাকে না, এটাকে বলা হয় স্পাইকলেট। তো আমরা দুইটার এক্সাম্পল দেখি। স্পাইক পাওয়া যায় রজনীগন্ধা ফুলে,
আমি তোমাদের বলেছিলাম আবার বলবো সামনে আবারও, যে রজনীগন্ধা ফুলে কিন্তু বোটা থাকে না। দেখছো স্পাইক বিন্যাস, বোটা ছাড়া ফুলগুলা স্পাইকের মধ্যে পড়ে। আর স্পাইকলেট মানে ভাইয়া সেম স্ট্রাকচার, কিন্তু আকারটা অনেক ছোট। এটা পাওয়া যায় আমাদের পয়েসি গোত্রে, আমরা যে ধান, গম, ভুট্টা পরব, পয়েসি গোত্র আর কি আমাদের, সেই পয়েসি গোত্রে পাওয়া যায় স্পাইকলেট বিন্যাস। ওকে, স্পাইকলেট বিন্যাসও ভাইয়া শীর্ষে ফুল ফোটে না, ফুলে কোনো বোটা থাকে না, এবং এটা ক্ষুদ্র আকৃতির হয়। এবার আসো যেটা একটু বুঝাতে হবে ভালো মতো, এটা হচ্ছে ক্যাপিচুলাম বিন্যাস। ক্যাপুট শব্দের অর্থ হচ্ছে মাথা, ক্যাপুট মানে হচ্ছে মাথা। তো এই স্ট্রাকচারটা দেখতে অনেকটা মাথার মতো বা মাথায় পরা ক্যাপের মতো, ঠিক আছে? তো ক্যাপিচুলাম বিন্যাসে ভাই কি হবে, প্রথমেই এই যে মঞ্জুরিটা আছে, মঞ্জুরিটা এরকম নলাকৃতি হবে না, মঞ্জুরিটা দেখতে অনেকটা মোচার মতো এরকম হবে। দেখো, মঞ্জুরি দেখতে হবে একটা এরকম, বুঝতে পারছো কিনা? মঞ্জুরি কিন্তু দেখতে অনেকটা এরকম হবে। এই যে মঞ্জুরি, এগুলো হচ্ছে মঞ্জুরির একেবারে পাদদেশ, এটা হচ্ছে মঞ্জুরির শীর্ষদেশ। ওকে, মঞ্জুরিটা মনে করে এভাবে যুক্ত আছে কারোর সাথে, এইভাবে। এখন এই মঞ্জুরিটা ভাইয়া কোনো কারণে জাতা খাইছে বা চাপ খাইছে। অনেকদিন পর একটা শব্দ বলে ফেললাম, জাতা। জাতা ওই যে মুন্সিগঞ্জের ভাষা, জাতা দেওয়া বলে। এই যে সুপারি কাটে যে, কি দিয়ে কি বলে জানি, সব ভুলে যাচ্ছি এগুলো নামগুলা, বাংলা নামগুলা। আমার একটা ছোটবেলায় বন্ধু ছিল মুন্সিগঞ্জের, বললো জাতা। ঠিক আছে, প্রথমে বুঝতাম না জাতা মানে আবার কি। জাতা মানে চাপ দেয়া। তো এখানে ভাই যদি চাপ দেই আমরা, চাপ দিলে কিন্তু এই যে তোমার গঠনটা আছে, এই গঠনটা কিন্তু প্রসারিত হয়ে যাবে, তাই না? তার মানে এখানে মঞ্জুরি দ্বন্দ্ব ছিল প্রলম্বিত, প্রলম্বিত থেকে এটা হয়ে যাবে অনেকটা উত্তল, এবং এটাকেই বলা হবে পুষ্পাধার বা থ্যালমাস। ঠিক আছে, এটাকে চাপ দিলে, এটাকে আমরা মঞ্জুরি দণ্ড বলবো না, এটাকে বলবো মঞ্জুরি দণ্ড না বলে, এটা মঞ্জুরি দণ্ড ছিল, প্রলম্বিত মঞ্জুরি দণ্ড। প্রলম্বিত মঞ্জুরি দণ্ড, মঞ্জুরি দণ্ড মানে ভাই মঞ্জুরি, এটা এরকম প্রসারিত হয়ে যাবে। দেখো বুঝছি কিনা? এই যে নিচের যে পয়েন্টগুলো ছিল, এই যে চলে আসছে নিচে, আর শীর্ষবিন্দুটা মাঝে চলে আসছে, তখন এটাকে তোমার মঞ্জুরি দ্বন্দ্ব না বলে আমরা বলবো প্রসারিত পুষ্পাক্ষ। ওই যে থ্যালমাস পড়ছিলাম, প্রসারিত পুষ্পাক্ষ বলবো। ঠিক আছে, এটাকে আর মঞ্জুরি দ্বন্দ্ব বলবো না, এটাকে বলবো প্রসারিত পুষ্পাক্ষ। এখন দেখো, আমরা রেজিমুস বিন্যাসের বেসিক কথা কি? রেজিমুস বিন্যাসের বেসিক কথা, শীর্ষে কোনো ফুল থাকতে পারবে না। হ্যাঁ, শীর্ষে আমরা ফুল দিব না। আরেকটা কথা হচ্ছে, বড় ফুলগুলো নিচে, ছোট ফুলগুলো উপরে। তাহলে দেখো, নিচে এরকম বড় বড় ফুল দাও, দেখতো অনেকটা জিভার মতো, নিচে বড় বড় ফুল, আর শীর্ষে অনেকটা নলের মতো ছোট ছোট ফুল, উপরের দিকে আর কি। তাহলে দেখো, নিচে জিভার মতো জিভার মতো ফুল, বড় বড় ফুল, আর উপরে নলের মতো ছোট ছোট ফুল। তো এখানে ভাইয়া খেয়াল করো, এখানে যেটা ভাইয়া নিম্ন দেশ ছিল, সেটা পুষ্পাক্ষে পার্শ্ব দেশ হয়ে গেছে। এখানে যেটা শীর্ষ দেশ ছিল, সেটা পুষ্পাক্ষে মধ্য দেশ হয়ে গেছে। অর্থাৎ নিচের দিকে যেই ফুলগুলা ছিল, সেগুলো চলে যাবে সাইডের দিকে। কোন দিকে চলে যাচ্ছে ভাইয়া? সাইডের দিকে চলে যাচ্ছে। এবং উপরের দিকে যে ফুলগুলা ছিল, সেগুলো চলে আসবে মাঝের দিকে। কোন দিকে? মাঝের দিকে, তাই না? নিচের দিকের ফুলগুলা সাইডে চলে যাচ্ছে, উপরের ফুলগুলা মাঝে চলে আসছে। এবং দেখো, শীর্ষবিন্দুতে কোনো ফুল থাকে না, এখানেও মধ্যবিন্দুতে কোনো ফুল টুল কিচ্ছু থাকবে না, একেবারে ফাঁকা থাকবে ওই জায়গাটা। তোমরা হয়তো এমন বিন্যাস দেখেছো গাঁদা এবং সূর্যমুখী ফুলে, বিশেষত সূর্যমুখীতে ভালো দেখেছো এটা তোমরা। গাঁদা ফুল তো তোমরা কেউ কাউকে দেও না, সূর্যমুখী, সূর্যমুখী আর গাঁদা ফুলে এরকম বিন্যাস দেখা যায়। তো দেখো, যেহেতু আমরা এটাকে মঞ্জুরি দ্বন্দ্ব না বলে বলছি হচ্ছে পুষ্পাক্ষ, তাই এগুলোকে এখন আর পুষ্প বলা যাবে না, না বলে বলতে হবে পুষ্পিকা। ওরা কিন্তু পুষ্পিকা হয়ে যাবে, কারণ আমরা এটাকে একটা পুষ্প কল্পনা করতেছি। আগে তো ধরে নিয়েছিলাম এগুলোতে কি ছিল ভাইয়া,
অনেকগুলা পুষ্প ছিল, 4-5টা পুষ্প ছিল, তাই না? এবং দ্বন্দ্বের নাম ছিল তখন মঞ্জুলি দ্বন্দ্ব। এখন তো ভাইয়া দ্বন্দ্ব আর দ্বন্দ্ব নেই, দ্বন্দ্বটা হয়ে গেছে মঞ্জুরি দ্বন্দ্ব থেকে পুষ্পাক্ষে পরিণত হয়েছে। তাই এটাকে আমি একটা ফুল কল্পনা করব, কল্পনা তো না, একটা ফুল হিসেবে বিবেচনা করব। এবং প্রতিটা পাপড়িও তো না এগুলো, আসলে এই প্রতিটা অংশকে আমরা বলবো এক একটা পুষ্পিকা। এগুলোকে আমরা বলবো কি এক একটা ভাইয়া পুষ্পিকা বলবো, ঠিক আছে? প্রতিটা অংশকে এক একটা পুষ্পিকা বলবো, এবং পুরা জিনিসটা হচ্ছে একটা পুষ্প। তাহলে এখানে যেটা লক্ষণীয়, সাইডের দিকে বড় বড় ফুল থাকবে, আর ভিতরের দিকে ছোট ছোট ফুল থাকবে, আর মধ্যবিন্দুতে কোনো ফুল থাকবে না। এই বিন্যাসকে বলা হয় ক্যাপিচুলাম বিন্যাস। ক্লিয়ার কিনা? অর্থাৎ এই প্রলম্বিত বা লম্বা মঞ্জুরি দ্বন্দ্বকে চাপ দিয়েছি, চাপ দিলে সেটা প্রসারিত হয়ে গেছে, তখন তাকে আমরা পুষ্পাক্ষ বলবো। পুষ্পাক্ষের বাইরের দিকে বড় বড় জিহ্বা আকৃতির পুষ্পিকা থাকবে, এবং ভেতরের দিকে ছোট ছোট নলাকৃতির পুষ্পিকা থাকবে। মধ্যবিন্দুটা হবে অপুষ্পক, মানে মধ্যবিন্দুতে কোনো পুষ্প থাকবে না। এটাকে বলা হয় ক্যাপিচুলাম বিন্যাস, যেটা গাঁদা ও সূর্যমুখীতে দেখা যায়। তাহলে আমরা আশা করি ভাইয়া বুঝতে পেরেছি টপিকগুলো, এক্সাম্পলগুলো মনে রাখবে। সাইমোস পাওয়া যায় জবায়, রেজিম পাওয়া যায় সরিষায়, স্পাইক রজনীগন্ধা, স্পাইকের যে ছোট ভার্সন স্পাইকলেট পাওয়া যায় ধান গম ভুট্টায়। স্পাইকের বৈশিষ্ট্য হচ্ছে স্পাইকে কোনো বোটা থাকতে পারবে না, বাট রেজিমে বোটা থাকবে, ফুলে বোটা থাকবে। ক্যাপিচুলামে মঞ্জুরি দ্বন্দ্বটা চাপ খেয়ে হয়ে যাবে পুষ্পাক্ষ, বাইরের দিকের ফুলগুলো মানে পুষ্পিকাগুলো বড় সাইজের হবে, ভেতরের দিকের গুলো ছোট সাইজের হবে, মধ্যবিন্দুতে কোনো পুষ্পিকা থাকবে না। এটা দেখা যায় গাঁদা এবং সূর্যমুখীতে, গাঁদা এবং সূর্যমুখীতে। ওকে, থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা করার জন্য।